আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের ডিজিএফআই প্রধান তিনি পাকিস্তান ভিজিট করেছেন এবং সেদিকে কড়া নজর রাখছে দিল্লি। তার হঠাৎই পাকিস্তান ভিজিট কেন? তো গতকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 15 দিনের জন্য বাংলায় অবস্থান করবেন টানা। কালকে এই মিটিংটি জনসভাটা হওয়ার পর সিআরপিএফ এর গেস্ট হাউসে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন অজিত দোভাল এবং সেনাধ্যক্ষরা। তাদের একটি 1.5 ঘন্টার মিটিং হয়, যদিও সেই মিটিংয়ের কোনো খবর নেই। পুরো জিনিসটা একদম ভেতরে ভেতরে হচ্ছে। আমি আপনাদের আর একটা ছবি দেখাই। ছবিটা হচ্ছে এই যে কমব্যাট ভেহিকেলের সারি কমব্যাট ভেহিকেল। এই কমব্যাট ভেহিকেল সেনার কোথায় ছিল? এরা ছিল সব কাশ্মীরে। যখন সন্ত্রাস দমন অভিযান চলছিল, সমস্ত কাশ্মীরে চলছিল। তলায় অদ্ভুতভাবে লেখা হচ্ছে এখানে, বিধানসভা নির্বাচন জন্য অসম পশ্চিমবঙ্গের দিকে রওনা হওয়ার আগে রবিবার নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা রওনা হয়েছেন আধা সামরিক বাহিনীর সমস্ত গাড়ি নিয়ে। কি যুদ্ধক্ষেত্রে চলেছে, হল্লা চলেছে যুদ্ধে। আমি ধরে নিলাম নির্বাচনে প্রচুর সংঘর্ষ হলো, হয় আমাদের এখানে আকছার। এই 70 সাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে। আজ পর্যন্ত কোনো নির্বাচনে কমব্যাট ফোর্সের গাড়ি কিন্তু দেখা যায়নি। এটা বিশেষ করে সন্ত্রাস দমনের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা। এগুলো একেবারে পূর্ণাঙ্গ সুরক্ষিত, তলায় মাইন মারলেও কিছু হবে না, আপনি যে গুলি চালালেও কিছু হবে না, বোম ফেললেও কিছু হবে না, ছোটখাটো মিসাইল ফেললেও কিছু হবে না। গাড়ির মতো চলবে, তার টায়ারও ভাঙবে না, বড় জোর বাম পড়বে, এই বোন বাদার নিয়ে সর্বত্র দিয়ে চলে যাবে। এতদিন ওখানে সাঁজোয়া বাহিনী ছিল, এবার এখানে আপনার এই কমব্যাট ফোর্সের গাড়ি যাচ্ছে। প্রশ্ন তো উঠবেই, কেন? অথচ বলা হচ্ছে নির্বাচনের জন্য। নির্বাচনে কি? এখানে তো নির্বাচন আগেও হয়েছে, কখনো তো সেনা নামেনি নির্বাচনে, কোনোদিন নামেনি। 92 সালে যখন রাম মন্দির যখন ভাঙা হয়েছিল, সেই সময় আমাদের এখানে সেনা নেমেছিল কলকাতা শহরে। কলকাতা কেন, ভারতবর্ষের বিভিন্ন শহরে সেনা নামানো হয়েছিল, এত দাঙ্গা হয়েছিল। কিন্তু এই কমব্যাট ফোর্স এর গাড়ি এই যে নর্থ বেঙ্গল যাচ্ছে আর আসাম যাচ্ছে দেখে আমার, আর ওই আপনার পাকিস্তানের ওই হুমকি, প্রথমে বলল যে আমরা দিল্লি আর মুম্বাইতে ফেলবো, যেটা তো অনেক দূর হয়ে যাবে, ফেলা যাবে না। তাও বললো কলকাতায় ফেলবো। এ বললো তাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তো স্বরাষ্ট্রমন্ত্রী বলার পর আমি দেখলাম যে দূরত্ব কতটা। আপনি যদি এয়ার ডিস্টেন্স ধরেন, করাচি থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 1700 কিলোমিটার, আর লাহোর থেকে দূরত্ব হচ্ছে প্রায় 2200 কিলোমিটার। যারা সীমান্ত পার হতে পারে না প্লেন নিয়ে, সে আধা ভারতবর্ষ ঢুকবে কি করে? তাহলে আর একটা দিক কোথায় আছে? তাহলে যেহেতু আমাদের পাকিস্তানের সেনাপ্রধান, ডিজিএফআই প্রধান, তিনি যেহেতু গেছিলেন, সুতরাং আন্দাজ করা হতে পারে
তাহলে কি পূর্ব দিক দিয়ে আক্রমণটা করবে? তার মানে 80-100 কিলোমিটারের রেঞ্জের মধ্যে পড়ে গেল, তাহলে আমি 2200 কিলোমিটার তো আমার টপকাতে হলো না, কি 1700 কিলোমিটার আমার টপকাতে হলো না, যুদ্ধটা সহজ হয়ে গেল। আর অস্ত্র শস্ত্র যে যা পাঠানোর, সেতে ইউনূস আমলে আগেই জাহাজে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর আরো কি কি এসছে না এসছে আমরা তো তার খবর রাখি না। এটা আমার আন্দাজ, আমি বলছি না আমি কোনো রকম মানে আগাম আপনাদের কোনো বার্তা দিচ্ছি এই দিচ্ছি আমি বলছি না, আমি শুধু ঘটনাগুলোকে মেলাচ্ছি। নির্বাচন কি সন্ত্রাসবাদীদের সঙ্গে ভারতের নির্বাচন হচ্ছে যে সেখানে কমব্যাট ফোর্সের গাড়ি লাগাতে হবে? এমনি সেনা নামলেই হাওয়া হয়ে যাবে, দেখলে সেনার কাপড় দেখলে প্যান্ট ভিজে হয়ে যাবে, কারণ তাদের যা চেহারা। সেখানে কমব্যাট ফোর্সের গাড়ি কেন? তাহলে কি বন বাঁধা ডিঙিয়ে কোথাও যেতে হবে? আর যাচ্ছে কোথায়? যাচ্ছে উত্তরবঙ্গ এবং আসাম। তাহলে কি ইনভেডের পরিকল্পনা আছে, যেটা অনেক দিন আগে হয়েছিল? কারণ প্ল্যান এ 27শে মার্চ 2024 ট্রাম্পের জন্য ফেল করেছে। দ্বিতীয় প্ল্যান কি ছিল? তারেক রহমানকে গদিতে বসিয়ে তাকে দিয়ে শেখ হাসিনাকে ফেরানো, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার এটা ছিল, সেটা ফেল করলো। তাহলে থার্ড অপশন যেটা পুরো রইল এবং একমাত্র অপশন, সেটা হচ্ছে অ্যাকশনে যাও। এখন আমেরিকা ব্যস্ত, ইসরায়েল ব্যস্ত, ইরান ব্যস্ত, পাকিস্তানের মাথা খারাপ হয়ে রয়েছে। সে তো ভাবছে যে আমায় হামলা করুক, তাহলে আমাকে সৌদি আরব আর $2.3 মিলিয়ন যেটা আমায় দিয়েছিল, বিলিয়ন ডলার, $2.3 বিলিয়ন যেটা আমায় দিয়েছিল, যেটা আমি বলেছি 17 তারিখে ফেরত দেবো, সেটা আমার ফেরত দিতে হবে না। আমি বলবো নিজেই আমি আক্রান্ত। প্রাণপণে চাইছে যে ভারত অ্যাটাক করুক। তাহলে ভারত অ্যাটাক করার জন্য কি দরকার? উস্কানি দরকার। উস্কানিটা কোথা থেকে আসবে? উস্কানিটা আসতে পারে, এটা আমার ধারণা, আসতে পারে বাংলাদেশের মাটি থেকে। আর বাংলাদেশের মাটি থেকে যদি, যে মাটি থেকে আসবে, আর পেছনে যদি পাকিস্তান থাকে, তাহলে পাকিস্তান মরবে। আমি বলেছিলাম না, সিঁদুর হবে আর ইঁদুর হবে। আর এখানে হবে, ওখানে হলে সিঁদুর, এখানে হলে ইঁদুর। যে কোনো একটা কিছু হয়তো হলেও হতে পারে। তবে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে, আমি এখনই কোনো মন্তব্য করব না, কোনোটাকে কিন্তু আমার মানে ধরে নেবেন না যে আমি একেবারে সমস্ত জেনে বুঝে একেবারে অভিজ্ঞ হয়ে আপনাকে বলছি, খোঁজ খবর নিয়ে বলছি। কাগজে যা বেরিয়েছে, ছবি যা দেখা যাচ্ছে, তাতে তার উপর নির্ভর করে আমি আপনাদেরকে বললাম। এই ছবি আর এই হচ্ছে খবর, আমি যে গতকালকে বলেছিলাম। তাহলে এই ছবি আর খবর আপনাদের কি বলে দেয়? এটা কি সাধারণ কোনো ব্যাপার? কাশ্মীরে আপনারা দেখেছেন এই উগ্রপন্থীদের ব্যবহার করা হতো কাশ্মীরে। এখানে উগ্রপন্থী নেই, এখানে এখানে আছে ভোটে ঝামেলা করার জন্য লোক আছে। তাহলে পরে কমব্যাট ফোর্সের গাড়ি যাবে কেন? সেখানে কি মাইন পাতা আছে? সেখানে AK-47 চালাবে? সেখানে মিসাইল চালাবে? তা তো নয়। এই প্রশ্নগুলো আমার মনে উকি ঝুঁকি মারছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে অমিত শাহর এখানে বসে থাকা 15 দিন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে 3 সেনানায়কের এবং স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভালের সঙ্গে বৈঠক, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কাগজে এক লাইন আছে। আগামীকাল 7ই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফরে যাবেন। তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই সফরে ডক্টর খলিল কি প্রত্যাশা করছেন এবং তার জন্য ভারত কি বার্তা নিয়ে অপেক্ষা করছে, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হলো, যে নির্বাচনে বিএনপি
ভূমিধস বিজয় অর্জন করেছে। শোনা যায় সেই নির্বাচনী বিজয়ের পেছনে ভারতের একটি ভূমিকা রয়েছে। গত প্রায় 1 বছর ধরে পর্দার অন্তরালে ইংল্যান্ডে ভারতের সাথে তারেক রহমানের একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং ভারতের রাষ্ট্রদূত বিক্রম কে দোরাইস্বামী, যিনি একসময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন 2020 থেকে 22 সাল পর্যন্ত, এবং তারপরে তিনি ইংল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গত মাসেই তাকে আবার চীনে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। সো এই বিক্রম কে দোরাইস্বামী মূলত তারেক রহমানের সাথে ভারত সরকারের পক্ষ থেকে নেগোসিয়েশন করেন এবং তাদের মধ্যে একটা 10 দফা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী একটা কন্ডিশন ছিল যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। আপনারা জানেন যে ভারত কিন্তু সবসময় চেয়েছিল একটি ইনক্লুসিভ ইলেকশন যেন বাংলাদেশে হয়, কিন্তু ভারতের সেই চাওয়াটা পূরণ হয়নি। মূলত অন্যান্য পরাশক্তি, বিশেষ করে আমেরিকা, এখানে একটা ইনক্লুসিভ ইলেকশন চায়নি এবং ভারত ও আমেরিকার মধ্যে সেই সময় সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল না। কিন্তু পরবর্তীতে আমেরিকা এবং ভারতের সম্পর্কটা যখন ঠিক হয় তখন তারা মেনে নেয় যে ঠিক আছে, ইলেকশনটা ইনক্লুসিভ না হলেও ইলেকশনের পরে বিএনপি ক্ষমতায় এসে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। সেই শর্ত অনুযায়ী আওয়ামী লীগেরও রাজনীতিতে যে নিষেধাজ্ঞাটা রয়েছে আওয়ামী লীগের উপরে, সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার হবার কথা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে ডক্টর ইউনূস সরকার যে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেই নিষেধাজ্ঞা তো প্রত্যাহার করা হচ্ছেই না, বরং সন্ত্রাস দমন আইনের একটা নতুন ধারা যোগ করে এমন একটা সিস্টেম করা হচ্ছে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং আওয়ামী লীগ যারা করবে তাদের জন্য একদম কারাদণ্ডের ব্যবস্থা করা হবে। এরকম একটা বিল সংসদে আসছে। সুতরাং এইটা যে ভারতের সাথে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তার বরখেলা। এর বাইরেও ভারতের কিন্তু বাংলাদেশের ব্যাপারে বিশেষ ইন্টারেস্ট আছে। বাংলাদেশের আর ভারতের সম্পর্ক কেবলমাত্র যে প্রতিবেশী রাষ্ট্র তা না, বাংলাদেশ ভারতের একটা কৌশলগত গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। সুতরাং বাংলাদেশে যদি একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিস্থিতি থাকে, এখানে যদি জঙ্গিবাদ মাথা তুলে না দাঁড়ায়, তাহলে সেটা ভারতের জন্য মঙ্গল। কিন্তু যে মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিটাকে নিষিদ্ধ করা হবে, আইন করে নিষিদ্ধ করা হবে, সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদের ব্যাপক চাষাবাদ হবে, জঙ্গিবাদের বাম্পার ফলন হবে এবং সেই বাম্পার ফলন ভারতের জন্য একটা ব্যাপক মাথা ব্যথার কারণ হবে। ইতিমধ্যেই পাকিস্তানের একজন মন্ত্রী বলেছেন যে এর আগে তারা ভারতকে আক্রমণ করেছিল সেই পাহেলগাঁও গ্রামের দিকে, এবার তারা পূর্ব দিক থেকে ভারতকে আক্রমণ করবে। ক্লিয়ার ইন্ডিকেশন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা ভারতকে আক্রমণ করবে। আপনারা আরো জানেন যে রিসেন্টলি 8 জন জঙ্গি লস্করে তৈয়বার, এই জঙ্গিরা ভারতে গ্রেপ্তার হয়েছেন। এই 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশি এবং তারা প্রথমে নেপাল গিয়েছেন এবং নেপাল থেকে পরে ভারতে প্রবেশ করেছেন। তো এটা তো অবশ্যই ভারতের জন্য একটা বিরাট মাথা ব্যথা। তো এই অবস্থায় ডক্টর খলিল আগামীকাল ভারতে যাবেন। এর আগে ভারতের যিনি আছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার রিয়াজ হামিদুল্লাহ, তাকে কিন্তু ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকেছিল এবং ভারতের বিভিন্ন অসন্তোষ কিন্তু তাকে আগে জানানো হয়েছিল। কিন্তু এর প্রেক্ষিতে বর্তমানে ডক্টর খলিল যে যাচ্ছেন, তিনি আগামীকাল দুপুরের পরে রওনা দেবেন, বিকেলে দিল্লি পৌঁছানোর কথা এবং আগামীকাল সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভালের সাথে তার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। 8 তারিখে তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, ভারতের জ্বালানি মন্ত্রী
হরদীপ সিং পুরী এবং আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মিটিং করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট অসন্তোষ জানানো হবে যে এই যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কেন এরকম করা হচ্ছে, যে 10 দফা চুক্তিতে সম্মত হয়ে তারেক রহমান ক্ষমতা আসছে, সেই 10 দফা চুক্তির কেন খেলাপ করা হচ্ছে। এবং ভারত একটি ব্যাপারে বলেছিল যে তুরস্কের সাথে যে মাখামাখি ডক্টর ইউনূসের ছিল সেটা যেন না থাকে, কিন্তু তারেক রহমান সেই তুরস্কের সাথে একই পথে হাঁটছে। দহরম মহরম রয়েছে। বাংলাদেশের ডিজিএফআই এর যিনি মহাপরিচালক তিনি কদিন আগে ভারত সফর করেছিলেন, তিনি তারপরে এসে আবার পাকিস্তানে গিয়েছেন। আবার নির্বাচনের পরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটা প্রতিনিধি দল অত্যন্ত গোপন সফরে বাংলাদেশে এসে তারেক রহমানের সাথে মিটিং করেছেন। অর্থাৎ 10 দফা চুক্তির মধ্য দিয়ে যে বিএনপি ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসার পরে ভারতকে স্পষ্ট কাঁচকলা দেখাচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতিত্ব নিয়েও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে সাইপ্রাসের বিরুদ্ধে এবং বাংলাদেশের পক্ষে প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিল আশা করেন যে ভারত তাকে সমর্থন দেবে, কিন্তু এই পদে যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে ভারত তার সমর্থন ইতিমধ্যে সাইপ্রাসকে জানিয়ে দিয়েছে। সুতরাং ভারত এই অবস্থানটা চেঞ্জ করতে পারবে না। এটাও ডক্টর খলিলের জন্য একটি দুঃসংবাদ বলা চলে। এদিকে ডক্টর খলিলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে তিনি বিভিন্ন দেশে যান এবং সেখানে তিনি যখন মিটিং করেন তিনি নিজের থেকে অনেক কথা বলেন, যেটি যাবার আগে তিনি বাংলাদেশের সরকারের সাথে, বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ না করেই চলে যান এবং তিনি নিজের থেকে বলেন। এর ফলে দেখা গেছে ডক্টর ইউনূস এবং বর্তমানে তারেক রহমান তাদের অনেক ক্ষেত্রেই বিব্রত বোধ করতে হয়েছে। এটির জন্য কিন্তু নতুন নতুন সমস্যা হচ্ছে। এখন আবার তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও একটি আলোচনা হবে, কিন্তু যেহেতু 10 দফার থেকে ইতিমধ্যেই বিএনপি সরে যাচ্ছে এবং বিএনপির সূত্রে জানা গেছে যে তারা ভারতের সাথে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু ক্ষমতা আসার পরে তারা ভারতের সাথে একই লেভেলে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী না। ভারতের সাথে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক বজায় রাখবে, কিন্তু এই 10 দফার বরখেলাপ বা এই যে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসছে এই অবস্থায় ভারত বিষয়টা কিভাবে নেয় সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবং কয়েকটি কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারত হয়তো এই মুহূর্তে তাদের একটা সফট অসন্তোষ জানাবে, এই মুহূর্তে হয়তো ক্ষুব্ধ কোনো প্রতিক্রিয়া জানাবে না, কিন্তু বিএনপির সাথে গোপন সমঝোতা করে ভারত যেভাবে বিএনপিকে বিজয়ী করে আসতে সহায়তা করেছে এবং বিএনপির এই বিজয়ের পেছনে হিন্দু ভোটার, আওয়ামী লীগ ভোটারদের একটা ব্যাপক ভূমিকা আছে, এই সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিএনপি সরকার আগামীতে কতটা স্বস্তিতে থাকতে পারে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন পথে যায়, এই সব কিছু নিয়েই কিন্তু সংশ্লিষ্ট মহলগুলোতে ইতিমধ্যেই উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে। দেখি এখন ডক্টর খলিল ফিরে আসুক আর তারেক রহমান ভারতের সাথে চুক্তির খেলাপ করে কত দূর যেতে পারেন সেটাও দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার বক্তব্য শোনেন, যারা আমার যুক্তি তর্ক এগুলোকে ফলো করেন, কিংবা যারা আমাকে পছন্দ করেন কিংবা অপছন্দ করেন, ইরেসপেক্টিভ অফ বোথ সাইডস, যারা আমার বক্তব্যগুলো শোনেন মনোযোগ দিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ।
আপনারা হয়তোবা জেনে থাকবেন প্রায় মাস দেড়েক দুয়েক আগে বা তারও আগে একটি ট্রেড এগ্রিমেন্ট বা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা আমরা বারবার বলেছি, যেটি এই দখলদার বাহিনী আমেরিকার সাথে সম্পাদিত করেছে। অর্থাৎ এই ইউনুসের বাহিনী, আপনি জানেন যে সাম্প্রতিক সময় যখন ট্রাম্প ক্ষমতায় এলো তখন সে তার ট্যারিফ বৃদ্ধি করেছে, ট্যাক্স বৃদ্ধি করেছে বাংলাদেশ যে পণ্য রপ্তানি করে সেগুলোর উপরে। সারা পৃথিবীর উপরেই বিভিন্ন রকম বিভিন্ন সংখ্যায় এই ট্যাক্স বৃদ্ধি করেছে, বাংলাদেশের ক্ষেত্রেও সেটি বৃদ্ধি করা হয়েছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের একটা প্রতিনিধি দল, এই অবৈধ প্রতিনিধি দল বলাই ভালো, তারা আমেরিকাতে গেছে এবং গোপনে আমেরিকার সাথে একটি চুক্তি সম্পাদিত করেছে, যেই চুক্তি মানুষের সামনে আনা হয়নি এবং একজন সরকারি কর্মকর্তা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই চুক্তিটি পাবলিক করে দিয়েছে এবং সেটি আমাদের হাতে গত 2-2.5 মাস ধরেই ঘুরপাক খাচ্ছে। এবং সেই ভদ্রলোকের চাকরি চলে গেছে এটা আমি শুনেছি, কিন্তু সাধারণ জনমানুষ কি জানে এই চুক্তির ভেতরে কি আছে? এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অর্থাৎ যেই এগ্রিমেন্টকে মানুষের সামনে আনা যাবে না বলে শুরুতেই বলা হয়েছে, সেটি কি? আমাদেরকে বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে বার বলা হয়েছে যে বাংলাদেশ নাকি ভারতের সাথে দাসত্ব চুক্তি করেছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেক্ষিতে বলা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যতবার ক্ষমতাতে ছিল ততবারই নাকি ভারতের সাথে নানান রকমের চুক্তি করেছে, যেটি দাসত্ব চুক্তি, দেশকে বিক্রি করে দেওয়ার চুক্তি। এগুলোর বাইরে অনেকগুলো সাইড টপিকস নিয়ে এসেছে। সেটা হচ্ছে যে মসজিদে উলুধ্বনি হবে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে, কেউ নামাজ পড়তে পারবে না, ভারতীয় সৈন্য আসবে। এবং সাম্প্রতিক সময়ে আপনার বর্তমানে যে এই অবৈধ দখলদার বাহিনীর আইন উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল বলেছে বাংলাদেশ নাকি 26 লক্ষ অবৈধ ভারতীয় ওয়ার্কাররা আছে বা বৈধ, হোয়াট এভার ইট ইজ, 26 লক্ষ কর্মচারী আছে যারা বাংলাদেশ থেকে সমস্ত টাকা পাচার করে ভারতে নিয়ে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই যে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে ভারতের কাছে, বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, দাসত্ব চুক্তির কথা বলা হয়েছে, আজকে 1 বছর হয়ে গেল সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও, যেখানে কথায় কথায় বলা হচ্ছে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, এখনো পর্যন্ত প্রিয় দর্শক আপনি কি লক্ষ্য করেছেন যে ভারতের সাথে কোন চুক্তিটা হয়েছে যেটি দাসত্ব চুক্তি, বাংলাদেশের মানুষের জন্য স্বার্থের সংঘাত তৈরি করেছে বা স্বার্থ বিরোধী, সেগুলো দেখাতে পারেনি। কিন্তু এরই ফাঁকে আমেরিকা ট্যাক্স ট্যারিফ বৃদ্ধি করবার পর এই চুক্তিটি করেছে। আপনি এই চুক্তি সম্পর্কে আজকে যেই সার সংক্ষেপ আমার কাছ থেকে জানবেন, জানলে আপনি চমকে যাবেন এবং প্রথমেই বলবেন আমি মনে হয় চাপা মারছি, মিথ্যে কথা বলছি। আমি নিশ্চিত আপনি নিজের ভেতরে আলোচনাতে বলবেন নিঝুম মজুমদার যে এই যে আমাদেরকে তথ্যটা দিল, এটা হতেই পারে না, এটা কিভাবে সম্ভব? আমি আসছি সে কথাতে। এখানে অনেকগুলো বিষয়ে আমেরিকার সাথে চুক্তি হয়েছে এবং চুক্তিটা এত ভয়ঙ্কর যে আমেরিকা জাস্ট এইভাবে একটা ছড়ি ধরে বাংলাদেশের উপর ঘুরিয়েছে, তুই এইটা করবি, তুই এটা করতে হবে, তোকে এইটা মানতে হবে, না মানলে তুই শেষ। পুরো চুক্তি জুড়ে এই কথা। আপনি বাংলাদেশের কোনো মানুষকে কোনো সংবাদ সম্মেলন, কোনো মিছিল, মার্চ, কোনো টিভি টক শোতে এই চুক্তি নিয়ে তীব্র ভাষাতে কথা বলতে কি দেখেছেন? আমি আপনাকে খুবই বিনয়ের সাথে প্রশ্ন করব যে আপনি নিজেও কি বলেছেন, নাকি আপনি জানতেনই না, জানেনই না? আমার কথা হচ্ছে যারা জানে বা এই অবৈধ সরকার, তারা এই চুক্তিটা কেন করলো, আমরা এই চুক্তি সম্পর্কে জানবো। আজকে এই চুক্তির সার সংক্ষেপ আপনাদেরকে জানাবো এবং কথা দিচ্ছি এই চুক্তির একটা ডিটেইল এক্সপ্লেনেশন নিয়ে আরেকটি ভিডিও করব, বাট এই ভিডিওর পরে। মেডিকেল ডিভাইস নিয়ে এই চুক্তিতে বলা আছে বাংলাদেশে আমেরিকার যেই আপনার রেগুলেশন আছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, FDA,
অর্থাৎ আমেরিকাতে যে পদ্ধতিতে একটি মেডিকেল ডিভাইসকে লাইসেন্স দেওয়া হয় সেটি সেফ কিনা, ঠিক কিনা, এই কথাটা আমেরিকাতে বলা হয়। বাংলাদেশের অথরিটি সেই মেডিকেল ডিভাইস বাংলাদেশে কোনো ধরনের টেস্ট ছাড়া, কোনো ধরনের নতুন রেস্ট্রিকশন বা কন্ডিশন বা কোনো ধরনের ট্যাক্স, ট্যারিফ কিচ্ছু ছাড়া বাংলাদেশে সেটিকে আনতে দেবে। বাংলাদেশের অথরিটি এটি নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। মাথায় রাখবেন, বাংলাদেশের কিন্তু ঔষধ শিল্প একটা দারুণ একটা বুমিং একটা সেক্টর। আমরা ঔষধ রপ্তানি করি, আমাদের মেডিকেল ডিভাইস আমরা বলা যায় যে অন্য দেশ থেকেও কিন্তু আমরা অনেক কম দামে আনি, অনেক স্বল্প মূল্যে আমরা আনতে পারি। আমাদের ডিলস আছে বিভিন্ন দেশের সাথে। এই চুক্তির ফলে আমেরিকা এমন কন্ডিশন দিয়েছে যে আমেরিকা থেকে আসা কোনো মেডিকেল ডিভাইসের ব্যাপারে বাংলাদেশের অথরিটি কোনো রেস্ট্রিকশন, কোনো পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু দিতে পারবে না। সংক্ষেপে বলেছি, ডিটেল এক্সপ্লেনেশন আছে। ফার্মাসিউটিক্যালস, আমেরিকাতে যেই ফার্মাসিউটিক্যালস দ্রব্যাদি বা পণ্যাদি তাদের সার্টিফিকেট অনুযায়ী সঠিক, আমেরিকা বলে দিচ্ছে বাংলাদেশেও ওই একই সার্টিফিকেট, অর্থাৎ আমেরিকাতে যা ঠিক সেটি বাংলাদেশ অথরিটি আর কোনো প্রশ্ন করবে না, না, না। বাংলাদেশকে সেটা মেনে নিতে হবে। বাংলাদেশের ঔষধের বাজার, ফার্মাসিউটিক্যালসের বাজার, মেডিকেল ডিভাইসের বাজার বা বাংলাদেশ অন্য দেশ থেকে যদি সস্তায় সেটা আনতে পারত, এইটা কমপ্লিটলি একটা রিস্কের বা ঝুঁকির মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। এখন আপনি প্রশ্ন করবেন যে বাংলাদেশের অথরিটি কেন কোনো প্রশ্ন করতে পারবে না? আপনি প্রশ্ন করবেন যে বাংলাদেশের অথরিটি যদি কোনো একটা পণ্যের উপরে ট্যাক্স বসাতে চায়, ফার্দার প্রশ্ন করতে চায় যে তোমার কোয়ালিটি আমার দেশের সাথে কম্পাটেবল কিনা, আমার দেশের সাথে যায় কিনা, বা এটা আমার দরকার কিনা, বা এটা আমি এই দামে আনবো কিনা, সেই প্রশ্ন বা সেই রেস্ট্রিকশন আপনি দিতে পারবেন না। এরপরে রয়েছে মোটর ভেহিকেল পার্টস। ওই একই ব্যাপার, আমেরিকাতে একটা গাড়ির যে যন্ত্রাংশ কিংবা একই সাথে আছে রিম্যানুফ্যাকচার্ড গুডস এবং এগ্রিকালচার, এই দুটোর তিনটার জায়গাতেই একই রকম। অর্থাৎ আমেরিকা যদি একটি মোটর যন্ত্রাংশের ব্যাপারে কোনো সার্টিফিকেট দেয় তাদের দেশে, বাংলাদেশ সেটিকে নতুন করে টেস্ট করতে পারবে না। বাংলাদেশ নতুন করে সেটি নিয়ে কোনো ধরনের এম্বার্গো, কোনো ধরনের ট্যাক্স বা কোনো ধরনের স্ট্যান্ডার্ড এটা সেট করতে পারবে না। আমি জানি না আমার কথাগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে কিনা। অর্থাৎ বারবারই বলছি, আমেরিকাতে যেই পদ্ধতিতে চলবে একই পদ্ধতি বাংলাদেশে যে চলবে বা ওই একই কোয়ালিটির যে বাংলাদেশে চলতে পারে, এটি নয়। কিন্তু বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, তার নিজস্ব স্ট্যান্ডার্ড আছে, তার নিজস্ব নিয়ম আছে, নীতি আছে। হ্যাঁ, আমরা দরিদ্র দেশ, গরিব দেশ, আমাদের অর্থের স্বল্পতা আছে, আমাদের ম্যান পাওয়ারের স্কিল নিয়ে প্রবলেম আছে, আমাদের অনেক কিছুতেই অনেক প্রবলেম আছে, কিন্তু আমরা সবশেষে একটা সার্বভৌম দেশ। আমি আমার দেশে একটা পণ্য আনবো অন্য দেশ থেকে এক্সপোর্ট করে, সেই দেশের সার্টিফিকেট আমাকে মেনে নিতে হবে। একই কাজ যদি এমন হতো যে ইন্ডিয়ার সার্টিফিকেটে যা আছে, ইন্ডিয়ার পণ্য বাংলাদেশে আর কোনো টেস্ট করা যাবে না, এই ধরনের কোনো চুক্তি যদি হতো ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে, আপনার মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে বা মোটর ভেহিকেলের ক্ষেত্রে, হ্যাঁ আপনি মেনে নিতেন, আপনি কোনো কিচ্ছু আওয়াজ করতেন না। কিন্তু এই ক্ষেত্রে আপনি চুপ কেন? আপনি ভারতের ব্যাপারে এমন উচ্চকিত, স্বাভাবিক, আপনার যদি কোনো স্বার্থের বাইরে ভারত কিছু করে আমার সাথে, 100 বার না কয়েক কোটি বার আমি প্রতিবাদ করব। আমার দেশের ঊর্ধ্বে তো ভারত না। তাহলে আমার দেশের ঊর্ধ্বে যদি ভারত না হয়, আমার দেশের ঊর্ধ্বে আমেরিকা কেন? আপনি আমাকে বলেন, শুধু ভারত কেন, মঙ্গোলিয়া, কানাডা, পাকিস্তান, চীন, জাপান, রাশিয়া, কেউ আমার দেশের ঊর্ধ্বে না। আমার দেশের আইন মানতে হবে, সে যেই হোক না কেন। তাহলে আপনি ভারতের ব্যাপারে এমন ঘৃণা বর্ষণ করেন, এই আমেরিকা যে এই চুক্তিটা করলো সেটার ব্যাপারে আপনি ঘৃণা বর্ষণ করেন না কেন? এইখানে বলা হচ্ছে ডেইরি প্রোডাক্টের কথা। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। বলা হয়েছে
Bangladesh Dairy Safety System not adopt or maintain a facility registration requirement. আমরা এদের পণ্যের কোনো যে নতুন করে রেজিস্টার করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, নতুন করে কোনো ধরনের নিয়ম নীতি দিতে হবে। যেমন ওরা বলছে অ্যালাউ ইম্পোর্টস অফ ইউএস ডেইরি প্রোডাক্ট অফ বোভাইন, ওভাইন অ্যান্ড ক্যাপ্রাইন। এইটার একটা সহজ মানে আমি আপনাকে বলতে পারি যে ক্যাটল জাতীয় যেসব প্রাণীগুলো আছে তাদের মাংস আপনি আমদানি করতে পারবেন, প্রসেসড মিট আপনি আমদানি করতে পারবেন, কিন্তু কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না। এখন আপনি জানেন পশ্চিমা দেশের থেকেই বেশিরভাগ সময় সোয়াইন ফ্লু, বিভিন্ন ধরনের ফ্লু এগুলো ছড়ায়। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমেরিকান মেষ, আমেরিকান গরু, ছাগল এগুলো আমি আমদানি করব, আমেরিকান শুয়োরের মাংস আমদানির এখানে নেই যেহেতু, সুতরাং এই পোলট্রি মিটের কথা কিংবা মিট আছে, অনেক জায়গাতে শুধু মিট আছে, তাহলে শুয়োরের মাংস আমদানি করা যাবে। ঠিক আছে, আমি ধরে নিলাম যারা কনজাম্পশন করেন করবেন বা হোটেল রেস্টুরেন্টের জন্য করতে পারেন, সেটা আলাদা হিসাব, আমি ওই আলোচনাতে যাব না। আমার প্রশ্ন হচ্ছে যে মাংসজাত দ্রব্যের ব্যাপারে জানেন আপনারা যারা সারা পৃথিবীতে ট্রাভেল করেন, আপনারা যারা আমার কথা শুনছেন, সামান্য আমরা বাংলাদেশ থেকে আমরা ভাই বোনদের জন্য খাবার যদি নিয়ে যাই, বা আমার জন্য অনেক সময় আমার মা মাংসজাত খাবার পাঠাতে চায়, যেমন কাবাব বানিয়ে পাঠায়, গরুর মাংস পাঠায়, তারপরে হচ্ছে মুরগির মাংস আমার মা রান্না করে পাঠাতে চায়, কিন্তু রেস্ট্রিকশনের কারণে ইংল্যান্ডে কিন্তু আমি এটা আনতে পারি না। বা আমেরিকাতে কিন্তু আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন, আমি তো আমেরিকার বিভিন্ন এয়ারপোর্টে গেছি, মাংসজাত দ্রব্য, প্ল্যান্ট, এগ্রিকালচারাল কোনো প্রোডাক্ট আপনি আনতে পারবেন না। আর এই আইনে, এই যে চুক্তিটাতে পরিষ্কার করে বলা হয়েছে বাংলাদেশে ইচ্ছে মতো তারা এক্সপোর্ট করতে পারবে, আমি কোনো রকমের নো বলতে পারবো না। ওদের যে আইনে ওদের দেশে এই পশু জবাই এবং ওদের দেশে এটা প্রক্রিয়াজাত হয়, বাংলাদেশ শ্যাল অ্যাডপ্ট সেম রুল, অর্থাৎ বাংলাদেশ ওই একই আইন মেনে নেবে। প্রতিবাদ করেছেন? আমি জানি না যে একই যাত্রাতে দুই রকমের ফলাফল কেন হবে। আমি জানি না যে আপনি যদি ট্রু একজন বাংলাদেশি হন, বাংলাদেশ প্রেমিক হন, তাহলে আপনি কেন প্রশ্ন করবেন না যে তুমি যে একটা অবৈধ দখলদার, অনির্বাচিতভাবে তুমি এই দেশে আছো, ভালো কথা, ঠিক আছে, তো তুমি যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করলে, অর্থাৎ এটা ডিসক্লোজ করবে না, প্রথম প্রশ্ন তুমি এটা কেন করেছো? আর নিঝুম মজুমদার যে এই চুক্তির কথাগুলো বলছে, এগুলো তুমি করেছো? যদি করে থাকো তাহলে কেন করলে? তুমি মোটর ভেহিকেল আনবে, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আনবে, এগ্রিকালচারাল প্রোডাক্ট আনবে, তুমি মেডিকেল ডিভাইস আনবে, তুমি সমস্ত কিছু আনবে, সব আমেরিকার রুল বাংলাদেশে ফলো করা হবে। কেন রে ভাই? আমেরিকার রুল যদি বাংলাদেশে ফলো করা হয়, তাহলে বাংলাদেশ থেকে 10 কোটি লোক নিয়ে যাও না, তুমি সেই রুলটা ফলো করো, অর্থাৎ বাংলাদেশের 5 কোটি লোককেও তাহলে নিয়ে যাও। তুমি যদি বাংলাদেশকে তোমার কলোনি বানাতে চাও, তাহলে আমার 5 কোটি নিয়ে যাও। নাকি আমার গরিব পছন্দ হয় না, সেইটা নিচ্ছে না। কিন্তু এই ফার্মাসিউটিক্যালস বা এত কিছু কেন করছে? যে মার্কেট বৃদ্ধির জন্য। ঠিক আছে, আমরা একেবারে মার্কেট তোমার ঘরের কাছে গিয়ে হাজির হবো, অর্থাৎ আমাদের লোকই তোমাদের বাসায় চলে যাবে, সেখানেও তো তাদের পোল্ট্রি পণ্য দরকার হবে, সে ফার্মাসিউটিক্যাল পণ্য দরকার হবে, মোটর ভেহিকেল দরকার হবে। তাহলে আমাদের 5 কোটি লোককে নিয়ে যাও, আমাদের 5 কোটি লোককে নিয়ে গিয়ে, আমাদের 5 কোটি লোককে তুমি নিয়ে যাও, আমাদের 5 কোটি লোককে নিয়ে তুমি তখন সেখানে বিক্রি করো। সেটা কিন্তু করছে না। আপনিও প্রশ্ন তুলছেন না যে আমেরিকা এই যে চুক্তিটি করছে, ইউনুস এই অবৈধ, এই ইউনুস এটা কেন মেনে নিচ্ছে? ডেইরি প্রোডাক্টসের কথা বলেছি, এখানে বলছে বাংলাদেশ শাল রেকগনাইজ ইউএসডিএ ফুড সেফটি ইন্সপেকশন সার্ভিস oversight of the US meat and poultry product, processed meat and poultry. তারপরে তারা বলছে siluriforms and egg product facilities including cold storage warehouse facilities for purposes of the allowing imports of US meat and poultry product, processed meat। অর্থাৎ আমেরিকার যেই রুলটি আছে ওই একই কথা, তারা যেই রুলটা আছে তাদের দেশের মিটের, তাদের এটা প্রসেস করবার যে পদ্ধতি আছে, তারা যে টেস্টিংটা করছে,
সেটা বাংলাদেশের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে। আপনি জানেন যে পশ্চিমা বিশ্ব থেকে নানান ধরনের রোগ ছড়িয়েছে। এই সোয়াইন ফ্লু এগুলো তো বাংলাদেশ থেকে ছড়াই নেই, এগুলো ছড়াইছে আপনার এই পশ্চিমা বিশ্ব থেকেই। বারবার শুনতে পান না? আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার যে পোল্ট্রি ইন্ডাস্ট্রি অলমোস্ট ডেড, আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ফ্লোরিশ করছিল, এটা বুমিং, সেইখানে আপনি আমেরিকান পণ্য ঢুকিয়ে দিয়ে আপনি এমন একটা অবস্থা তৈরি করলেন যে তাদের যে প্রতিযোগিতা সেটাকে আপনি একচেটিয়া প্রতিযোগিতা করলেন। বাংলাদেশি একটা কোম্পানি, তার জন্য আপনি রেস্ট্রিকশন দিচ্ছেন বাংলাদেশি আইনে, কিন্তু বিদেশ থেকে আসার পরে আপনি রেস্ট্রিকশন দিতে পারছেন না। তাহলে আমাদের সংবিধানে বলা হয়েছে আইন সবার জন্য সমান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমেরিকার জন্য এক আইন, বাংলাদেশের জন্য এক আইন। Bangladesh shall accept US meat and poultry products, processed meat and poultry, ওই যে এগ প্রোডাক্ট যেগুলো বলেছি সেগুলা। তারপরে বলা হয়েছে বাংলাদেশ shall allow imports into Bangladesh when the shipment is accompanied by the bilaterally agreed certificate। এটা হচ্ছে কোনো অ্যাকুয়াটিক প্রোডাক্ট যদি বাংলাদেশে আসে, তাহলে আপনার যে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, তাদের সার্টিফিকেটই এনাফ হবে। বাংলাদেশ যদি আলাদা করে কোনো লাইসেন্সিং করতে যায়, বাংলাদেশ যদি আলাদা করে কোনো নিয়ম নীতি করতে যায়, সেটা আমেরিকা বলছে করা যাবে না। আমেরিকা বলছে সেটা আমেরিকা মেনে নেবে না। এই চুক্তি বাংলাদেশ অলরেডি করে ফেলেছে, রাজি বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের কোনো নিজস্ব নিয়ম নীতি যেটা আছে বাংলাদেশি প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা আমেরিকান প্রোডাক্টের ক্ষেত্রে গণ্য করা হবে না। এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে সুপার রিস্ক প্রোডাক্ট আছে, হাই রিস্ক প্রোডাক্ট আছে। সেই হাই রিস্ক প্রোডাক্টও বাংলাদেশ অথরিটি কোনো ধরনের রেস্ট্রিকশন দিতে পারবে না। এই আপনারা যদি এই চুক্তিটা দেখেন, দেখবেন যে ওই চুক্তির এগ্রিকালচারাল বায়োটেকনোলজির 2 নম্বর পয়েন্টে এটা পরিষ্কার করে বলা আছে। হালাল সার্টিফিকেশন, যেই হালাল সার্টিফিকেশন প্রযোজ্য যেসব প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা আমেরিকার যে স্ট্যান্ডার্ড আছে হালালের, ওইটাই মেনে নিতে হবে। বাংলাদেশ নতুন করে হালাল সার্টিফিকেশনটা দিতে পারবে না। ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে কিছু নিয়ম নীতি এখানে আছে, এইটা অনেক লম্বা। এটা বোঝাতে গেলে শুধু এইটি আবারও একই কথা যে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে বাংলাদেশ কিছু কিছু জিনিসপত্র করতে পারবে, বাট সেটা ভেরি মাচ ওপেন টু ইউএস আপনার কোম্পানি বা এগুলোর ক্ষেত্রে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেটা খুবই রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। এখানে আপনার চুক্তি আছে হচ্ছে ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল MRL, যেটা হচ্ছে যে বাংলাদেশ shall limit suspension of US entities based on MRL non-compliance to the responsible entity and only after multiple non-compliances। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, তাই না? সেটা বলছে বাংলাদেশ shall limit suspension of US entities based on MRL নন কমপ্লায়েন্স করলেও আপনি এটা করতে পারবেন টু দ্য রেসপন্সিবল এন্টিটি অ্যান্ড অনলি আফটার, যদি কয়েকটা আপনার সে না মানে তখন আপনি তারপরে সাসপেনশন দিতে পারবেন, 2-1টা করলে না। কি অদ্ভুত নিয়ম কানুন, তাই না? যে আমেরিকা থেকে প্রোডাক্ট আসবে, আমেরিকা থেকে কোম্পানি ব্যবসা করবে, সেই ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চলবে, কি পদ্ধতিতে চলবে, সেটা আমেরিকার নিজস্ব ফেডারেল আইন বা আমেরিকার আইন নির্ধারণ করে দিবে। আপনি বাংলাদেশি বা বাংলাদেশি অথরিটি সেটাকে কন্ট্রোল করতে পারবেন না। আমি আরো গুরুত্বপূর্ণ জায়গাতে চলে যাচ্ছি, সেটা মনে হয় এই পয়েন্ট টু পয়েন্ট ধরে করলে এটা আরো অনেক হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমাদের যে কাস্টম ডাটা আছে, আমরা কার থেকে ইম্পোর্ট করলাম, এক্সপোর্ট করলাম, কি করলাম না করলাম, এটা আমেরিকাকে প্রতিনিয়ত দিতে হবে। অর্থাৎ আমাদের কাস্টমস সমগ্র ইনফরমেশন যেটা আমাদের নিজস্ব, সেইটা আমার আমেরিকাকে সাপ্লাই দিতে হবে। কেন সাপ্লাই দিতে হবে? আমার নিজস্ব ডাটাবেস, আমার নিজস্ব তথ্য,
সেটা আমি আমেরিকাকে কেন দেব? আমেরিকা শিপ বিল্ডিং ক্ষেত্রে যাদের যাদের উপরে রেস্ট্রিকশন দিয়েছে, যেসব দেশের উপরে, তাদের থেকে আমি শিপ বিল্ড করতে পারবো না, আমাকেও সেটা মেনে নিতে হবে। এবং সেই কারণেই আমেরিকা চায়নার থেকে জাহাজ কিনে আমার কাছে বিক্রি করছে চড়া দামে, আর আমি ডাইরেক্ট চায়না থেকে কিনলে অ্যাটলিস্ট আরো হাফ দামে কিনতে পারতাম। আপনারা কয়দিন আগে দেখেছেন প্রায় 700 কোটি টাকা এক্সট্রা দিয়ে জাহাজ ক্রয় করেছে বাংলাদেশ বা চুক্তি করেছে, যেটা চায়না থেকে কিনলে 700-750 কোটি টাকার নিচে আমরা কিনতে পারতাম, মানে কমে কিনতে পারতাম। আমরা চায়না থেকে কোনো টেকনোলজিক্যাল দ্রব্য আমদানি করতে পারবো না, আমরা চায়না থেকে কোনো ধরনের কমিউনিকেশন দ্রব্যাদি আমদানি করতে পারবো না। লজিংক নামে একটি প্রোডাক্টের কথা স্পেসিফিক্যালি বলে দিয়েছে। আমেরিকা নির্ধারণ করছে আমি কি আমদানি করতে পারবো, কি আমদানি করতে পারবো না। আমাকে বলে দেওয়া হয়েছে বাংলাদেশ শাল রিমুভ ম্যান্ডেটরি রিইন্স্যুরেন্স অ্যাক্ট। আপনি জানেন যে বাংলাদেশে এলে সাধারণ বীমার কাছে ইন্স্যুরেন্স করতে হয়। যে কোনো যারা এখানে ব্যবসা করতে আসে তাদের ব্যাপারে অনেক নিয়ম নীতি থাকে। খুব সম্ভবত সাধারণ বীমা কর্পোরেশনের সাথে তাদের বীমা করতে হয়, ইন্স্যুরেন্স করতে হয়। এই নিয়ম উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের সাধারণ বীমা কর্পোরেশন আমাদের দেশীয় কোম্পানির ক্ষেত্রে যে রুলটা অ্যাপ্লাই করতে পারে, সেই রুলটা আমেরিকার ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে না। তারা এখানে বলছে যে এলিমিনেটিং আনরিজনেবল রেস্ট্রিকশন অন দ্য রাইট টু স্ট্রাইক ইনক্লুডিং প্রহিবিশন। এখানে ট্রেড ইউনিয়ন কিভাবে চলবে সেই ট্রেড ইউনিয়নের কথা বলা হচ্ছে। অর্থাৎ ট্রেড ইউনিয়ন কিভাবে চলবে, ট্রেড ইউনিয়নের আইন কি হবে, ট্রেড ইউনিয়ন কতটুকু, তাদের যে আমরা আইডি রাখতে পারতাম, অর্থাৎ একটা ট্রেড ইউনিয়নের একজন নেতার তার তথ্যাদি আমরা সংরক্ষণে রাখতে পারতাম আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সেই রুলস অ্যান্ড রেগুলেশন উঠিয়ে দেওয়া হয়েছে। একজন ইপিজেডে একজন সরকারি কর্মকর্তা কোন পদ্ধতিতে যাবে, কিভাবে সে আইন প্রয়োগ করবে, কতটুকু আইন প্রয়োগ করবে, এবং সে যখন তখন একটা কোম্পানিতে বা একটা ইপিজেডের একটা কারখানাতে ঢুকে যেতে পারবে, সেই আইন করা হচ্ছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এইটা অবিশ্বাস্য ঘটনা, আসলে কি ঘটেছে? আমি আপনাকে বলবো এই চুক্তির লেবার হেডিং এর যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন, এটা সত্যতা আপনি পাবেন। কি সত্যতা পেয়েছেন? সত্যতা পেয়েছেন যে একটা লেবার ইউনিয়ন কিভাবে চলবে, একটা লেবার আপনার একটা আইন প্রয়োগকারী সংস্থা কিভাবে আইন প্রণয়ন করবে, সেইটার রীতিমতো একটা খসড়া এই চুক্তির ভেতরে করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমার দেশের আইন কেমন হবে এই কন্ট্রাক্ট বলে দিচ্ছে, আমেরিকা বলে দিচ্ছে। এখন আপনি আমাকে বলেন, আপনি জাস্ট আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, আমি শেষ করব, প্রায় 23 মিনিট হয়ে গেছে। আমি আপনাকে একটা প্রশ্ন করব যে এই একই চুক্তি যদি আমার ভারতের সাথে হতো, আমি অন্য দেশের কথা বাদ দিলাম, যেহেতু অ্যালার্জিটা কথায় কথায় বলা হচ্ছে, মানে এখন মূল শত্রু তো দিল্লি ভারত একটু বলা হচ্ছে, একই চুক্তি যদি আমার ভারতের সাথে হতো আপনি কি করতেন? আর এই একই চুক্তি যখন আমেরিকার সাথে হয়ে গেছে, ইটস অলরেডি ডান, আপনি কি করেছেন, কি করতেন, আর কি হয়ে গেছে, এই দুটো নিয়ে আপনার যেই অভিব্যক্তি সেটি যদি আপনি দেখেন যে আপনি আমেরিকার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চুপ, তাহলে ধরে নিতে হবে যে বাংলাদেশকে ভালোবেসে আপনি কখনোই কিছু বলেননি। আপনি বাংলাদেশের স্বার্থ যদি দেখতেন তাহলে সেটা ইন্ডিয়ার সাথে হলে যেই অভিঘাত হতো, একই অভিঘাত তো আমার আমেরিকার সাথেও হবে। আমার দেশ ট্যাক্স পাবে, আমার দেশ কি আইন করবে, আমার দেশকে এই আইন মানতে হবে, এই কথা মানতে হবে। একটা ডিজিটাল প্ল্যাটফর্মে যদি মিস ইনফরমেশন ছড়ানো হয়, সেটার ব্যাপারে আপনি কিচ্ছু করতে পারবেন না যদি সেটা আমেরিকান কোনো আপনার আমেরিকান যদি কোনো তথ্য প্রবাহ থাকে, কিংবা ওভারঅল তারা বলছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে রেস্ট্রিকশন উঠিয়ে দিতে হবে। অর্থাৎ এমন কোনো ঘটনা যদি ঘটে যেটা দেশের জন্য ক্ষতিকারক, ধরা যাক যে গে লেসবিয়ানদের জন্য প্রোগ্রাম হচ্ছে, আপনি সেটা রেস্ট্রিকশন করতে পারবেন না। আপনি কি বুঝতে পারছেন ওরা কোন দিকে চালটা চেলেছে? আপনি যদি সমকামীদের ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে আপনাকে যদি আপনার প্রোগ্রাম হয় বা আপনার যদি প্রোগ্রাম তৈরি করে, আপনি কিচ্ছু করতে পারবেন না। চুক্তির ভিতরে পরিষ্কারভাবে আছে, আমার কথা বিশ্বাস হয় নাই? তাহলে ভালো করে এই চুক্তিটা পড়ে দেখেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এগুলো জানার পর আপনার রিয়াকশন কি?
আপনি ভারত দেশ নিয়ে গেছে এই কথাটা বলতে বলতে লিটারেলি আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছে, কিন্তু আমেরিকা আবার আমার লোক নিচ্ছে না। আপনি কি প্রতিবাদ করবেন? আপনি কি বলবেন বা নিজে একবার পড়ে দেখবেন ঘটনা সত্য কিনা? যাচাই করুন, পড়ুন এবং উচ্চকিত হন। আমেরিকার কাছে, এই সাম্রাজ্যবাদীদের কাছে এই ইউনুস, এই আমেরিকার পাপেট দেশ বিক্রি করে দিয়েছে। বানিয়ে বলিনি একটা চুল, একটা শব্দ, একটা ওয়ার্ড আমি বানিয়ে বলিনি, এই চুক্তি পড়ে বলেছি। অনেক ধন্যবাদ।